আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের ভিডিওটা আমাদের এইচএসসি 25 ব্যাচের জন্য। সো যেটা হচ্ছে আমাদের দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইমের প্রিপারেশন A to Z এন্ড স্পেশালি আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং সেকেন্ড টাইমের প্রিপারেশন। সো সেকেন্ড টাইমের প্রিপারেশনটা আমাদের ইঞ্জিনিয়ারিং এর সাথে যায় না। এটা আসলে বেশ কিছু রিজন আছে। বেশ কিছু রিজনের মধ্যে যদি আমি প্রথম রিজনটা বলি সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতে আমাদের সেকেন্ড টাইমে দেওয়া যায় না। বুয়েট, চুয়েট, কুয়েটে দেওয়া যায় না। ঠিক আছে? খুব অল্প কিছু জায়গায় দেওয়া যায় এন্ড সেটা হচ্ছে আমাদের সাস্টে দেওয়া যায়, এমআইএসটি তে দেওয়া যায় আর হচ্ছে আমাদের আইওটি তে দেওয়া যায়। ঠিক আছে? এটা একটা জিনিস। আর আরেকটা বড় রিজন হচ্ছে কি যে তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তারা আ মানে মানো আর না মানো তোমরা তো অবশ্যই পিছায়ে আছো। ঠিক না? আমরা যদি পাবলিক ভার্সিটির কথা চিন্তা করি তাহলে অলরেডি তোমরা পিছায়ে আছো। তোমাদের প্রিপারেশন মানে কোথাও চান্সই পাচ্ছ না। সেক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তো আমরা জানি যে প্রশ্ন কঠিন হয় প্লাস এখানে কম্পিটিশন বেশি হয়। তো সেক্ষেত্রে আসলে ওইটাতে চান্স পাওয়ার সেই কনফিডেন্সটাই তোমরা পাও না যে না আসলে এটা প্রিপারেশন নেওয়া যাইতে পারে। প্লাস হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে আমাদের সিট সংখ্যা খুবই কম থাকে। কম্পিটিশন যদি চিন্তা করি ওটার তুলনায় আসলে সিট সংখ্যা খুবই কম থাকে। আর ভার্সিটির গুলোর ক্ষেত্রে সিট অনেক বেশি থাকে। প্লাস অনেকগুলো ভার্সিটি আছে। ঠিক আছে? সো এই কারণে দেখা যায় যে মেজরিটি স্টুডেন্ট যেটা করে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইমার হিসেবে ভার্সিটি কিংবা মেডিকেলের প্রিপারেশন নেয় আরকি। আচ্ছা, এই হচ্ছে একটা কথা। আ তারপর আজকের ভিডিওটা কেন বানাচ্ছি? কারণ অনেকেই আছে অনেক ভালো স্টুডেন্ট ছিলা। তাও কোনো কারণে হয়তোবা আসলে কোনো একটা দুর্ঘটনার কারণে কিংবা কোনো একটা ল্যাকিংস এর কারণে হয়তোবা আসলে তোমার যে ইঞ্জিনিয়ার হওয়ার যে স্বপ্নটা বা ইঞ্জিনিয়ারিং পড়ার যে স্বপ্নটা সেটা হয়তোবা পূরণ করতে পারো নাই। আবার যারা শুধুমাত্র ভার্সিটিকে এখন টার্গেট করতেছো তাদের জন্য আমি বলব যে তোমাদের জন্য একটা বড় সুযোগ হইতে পারে। সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে আমাদের আইইউটি, সাস্ট আর এমআইএসটি। ঠিক আছে? কেন? এটার একটা বড় রিজন হচ্ছে কি যে আমি শুধুমাত্র যদি সাস্টের কথা বলি, সাস্টের ক্ষেত্রে মানুষ কোশ্চেন দেখেই কিন্তু ঘাবড়ায় যায়। ইভেন এখনো দেখবা যে তোমার পাশে যে ফ্রেন্ডটা আছে সেও দেখবা যে সেকেন্ড টাইমার কিন্তু সে সাস্টে ভর্তি পরীক্ষা দেওয়ার মতো কনফিডেন্সই পাচ্ছে না। কারণ কি? সে পিছায় আছে আর সাস্টের কোশ্চেন শুনছে যে অনেক কঠিন। সে হয়তো দেখেও নাই, শুনছে যে অনেক কঠিন। সো এই সুযোগটা কিন্তু তুমি কাজে লাগাইতে পারো। কিভাবে? যে তোমার পাশের ফ্রেন্ডটা পরীক্ষা দিচ্ছে না, তার মানে কম্পিটিশন একটু কমে যাচ্ছে। তুমি যদি কোনমতে ১ বছর সময় আছে, ১ বছর সময়ের মাঝখানে সাস্টের যে কোশ্চেন প্যাটার্নটা ওইটা ফলো করার জন্য শুধুমাত্র কোশ্চেন ব্যাংকটা যদি সলভ করতে থাকো, তাহলে দেখা যায় যে সাস্টের কোশ্চেন প্যাটার্নটা তুমি ধরে ফেলছো। সাস্টে যেরকম কোশ্চেনই আসুক না কেন তুমি সেটা সলভ করতে পারতেছো। ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমাদের এমআইএসটি। এমআইএসটির ক্ষেত্রে অনেকেই ব্যাপারটা জানে না। এমআইএসটির সম্পর্কে অনেকে জানে না, যেটা পাবলিক ভার্সিটি নাকি প্রাইভেট ভার্সিটি। সো দেখা যাচ্ছে যে এই কারণে দেখা যাচ্ছে অনেকেই পরীক্ষা দেয় না। আর আরেকটা জিনিস হচ্ছে টু বি অনেস্ট এমআইএসটি তে চান্স পাওয়া খুবই সহজ। খুবই সহজ কারণ কি? কারণ প্রথমত হচ্ছে কম্পিটিশনের তুলনায় মানে এমআইএসটি ভর্তি পরীক্ষাটা সবার আগে হয়, আগের দিকে হয়। এই কারণে দেখা যাচ্ছে যারা পাবলিক ভার্সিটিতে চান্স পেয়ে যায়, ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্ট যারা আছে তারাই বেশিরভাগ এমআইএসটি তে পরীক্ষা দেয়। এন্ড সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা মোটামুটি আসলে ভালো স্টুডেন্ট তারাই এমআইএসটি তে দেখা যাচ্ছে প্রথম দিকে হচ্ছে র‍্যাঙ্কগুলা পায়। র‍্যাঙ্কগুলা পাওয়ার পরে দেখা যাচ্ছে বাকি প্রাইভেট ভার্সিটিগুলোতে যখন পাবলিক ভার্সিটিগুলোতে যখন চান্স পায় বুয়েট, চুয়েট, কুয়েটে তখন সেখানে চলে যায়। তো এখানে যেহেতু সিট খালি হয়ে যায় দেখা যাচ্ছে যে পরে যে মেরিট লিস্ট গুলো আছে সেখান থেকে টান দেয়। এখন সেই ব্যাপারটা কিন্তু অনেকেই জানে না। অনেকে ভাবে যে না আসলে যারা ভালো স্টুডেন্ট ছিল তারাই হয়তো এমএসটি তে চান্স পাইছে। যেমন আমাদের সময় যদি চিন্তা করি আমাদের 20 সালে অনেক পরীক্ষা দিয়েছে, অনেক লাখ মানুষ পরীক্ষা দিয়েছে কারণ প্রথমে পরীক্ষা হয়েছিল। সো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের মেরিট লিস্ট তো বোঝো। মেরিট লিস্ট বলতে বোঝাচ্ছে যে প্রথমে একজনকে ডাকছো। সাপোজ হচ্ছে এখানে সিট সংখ্যা হচ্ছে 200। সিট সংখ্যা কমই থাকে 200 বা 300 এর মতো থাকে। সো 200 জনের জন্য আমাকে মেরিট লিস্ট কয়টা দিবে? 200 টা দিবে। সো এখন 200 টা দিছে। এখন দেখা যাচ্ছে তারা ভর্তি হচ্ছে না। আরেকটা মেরিট লিস্ট দেওয়া লাগবে না? সো পরের সেশনে পরেরটার জন্য আবার দিছে। সো ওইখানেও দেখা যাচ্ছে মোটামুটি তাও ফিল আপ করতে পারতেছে না। সো এই কারণে দেখা যাচ্ছে আমি দেখতে পাইলাম যে আমাদের প্রায় 12টা বা 13টার মতো আসলে মোটামুটি মেরিট লিস্ট দেওয়ার পরেও তাদের হয়তোবা ফিল আপ হইছে। ততক্ষণে যায় ফিল আপ হইছে আরকি। সো এই কথাটা একটু মাথায় রাখো যে এমএসটি তে চান্স পাওয়া তোমার কাছে মনে হতে পারে অনেক কঠিন, বাট টু বি অনেস্ট অনেক সহজ। আর এখানে প্রশ্নের কথা যদি চিন্তা করো একদম এইচএসসি লেভেল এই হচ্ছে কথা। এরপরে আমাদের আইওটির কথা চিন্তা করলে আইওটিতে যাদের এইখানে একটু সমস্যা আছে, সমস্যা হচ্ছে কি টু বি অনেস্ট আইওটিতে ভালো স্টুডেন্টরাই পড়াশোনা করে, বাট এইটার কোশ্চেনটা সলভ করলে তোমার যে বেসিকটা এটলিস্ট বেসিকটা তোমার স্ট্রং হবে আর কি। ঠিক আছে? এই হচ্ছে কথা। সো প্রথমে আমি যেটা বললাম সেটা হচ্ছে আমাদের যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্ট ছিল তাদের জন্য কিন্তু এখনো চান্স শেষ হয় নাই। এইচএসসি 25 এর চান্স শেষ হয় নাই। আমাদের শুধুমাত্র সাস্টের ক্ষেত্রে আমি যতটুকু জানি, ভুল না করলে একটু কমেন্টে জানায়া, সাস্টের ক্ষেত্রে শুধুমাত্র 4 নাম্বার কাটে আর বাকি কোনোটাতে কিন্তু আসলে আমাদের সেকেন্ড টাইমারদের জন্য নাম্বার কাটে না। সো এটা একটা বড় সুযোগ যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও এটা। আর যারা ভার্সিটি পড়তে চাও তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এখন কিন্তু ভার্সিটি কোশ্চেনগুলা একটু কিন্তু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডের দিকে যাচ্ছে। ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড বলতে কি ইঞ্জিনিয়ারিং এর বেসিক গুলো কিন্তু একটু লাগতেছে, একটু কঠিন হওয়া শুরু করছে। সো কঠিন হওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে এটলিস্ট একটু কঠিন জিনিসপাতিগুলো পড়তে হবে। সো এটার জন্য আমাদের তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের জিনিসপাতি পড়তে পারো, বাট ওইটা কিন্তু অনেক হায়ার লেভেলের। সো এর চেয়ে বেটার যে তোমার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে
যে ধরো সাপোজ হচ্ছে এমআইএসটি আইওটি, যেখানে আসলে এমআইএসটি সাস্ট এগুলার কোশ্চেন কিন্তু আসলে খুব একটা যে কঠিন হয় এমন না। সো ওইগুলো যদি প্র্যাকটিস করে যেতে পারো, তোমার বেসিকটা অবশ্যই স্ট্রং হবে, সেটা তোমার ভার্সিটিতেও কাজে লাগবে। প্লাস এখানে তো একটা এগুলো তো ভার্সিটি, এগুলো তো সিট তো কম না। সো এগুলো তো যদি চান্স পেয়ে যেতে পারো, আমার কাছে মনে হয় যে এটা আসলে খুব একটা খারাপ কিছু হবে না আর কি, ঠিক আছে। তো যাই হোক, এবার আমরা আসলে স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। এটা আমাদের ভার্সিটির জন্য খাটবে, সিম্পল কথা আমাদের ইঞ্জিনিয়ারিং এর জন্য খাটবে। চলো আমরা যাই। সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমাদের প্রথমে এখন আমাদের 1 বছরের মতো সময় আছে। এখন খুব বেশি একটা রুটিন তৈরি করে ফেলবা, একদম মাস্টার প্ল্যান তৈরি করে ফেলবা, এটা আসলে খুব একটা সুযোগ নাই। আর সুযোগ থাকলেও দেখা যাবে যে আসলে কিছুদিন পরে আবার নেতায় যাবা। তো যেটা হচ্ছে আমাদের একটু প্রথমে বোঝা উচিত যে আসলে আমাদের কোন কোন কাজগুলো করা উচিত আর কোন কোন কাজগুলো করা উচিত না। সো সবার প্রথমে যেটা করবা সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে তুমি অ্যাটেম্প নিছিলা, যে আমি পাবলিক ভার্সিটিতে পড়বো, সো ওই যে অ্যাটেম্পটা, ওই অ্যাটেম্পটা একটু অ্যানালাইসিস করবা। কি করবা? অ্যানালাইসিস করবা। ওই অ্যাটেম্পটের ক্ষেত্রে তোমার প্রিপারেশন যেটা নিচ্ছিলা, হয়তো বা তুমি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছিলা, হয়তো বা তুমি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিচ্ছিলা, ওই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা বা ভার্সিটি প্রিপারেশনটা বা মেডিকেলের প্রিপারেশনটা ঠিক আছে কিনা, এটা একটু দেখার চেষ্টা করবা। এর মেজরিটি যেটা হয় যে মেডিকেল, ভাই আমি ডাক্তার হবো, কিংবা হচ্ছে আমার আব্বু আম্মু চাচ্ছে আমি ডাক্তার হবো, সেই কারণে দেখা যাচ্ছে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে দিচ্ছে। আর মেডিকেলে তো ভর্তি পরীক্ষা দিতে আসলে তেমন কিছু লাগেও না, ঠিক না? যেমন বুয়েটের ক্ষেত্রে দেখা যাচ্ছে 90% লাগতেছে, মেডিকেলের ক্ষেত্রে তো লাগে না। সো ওইটার ক্ষেত্রে আমি দিয়ে দিছি এরকম ভাবে। বাট এখন আমার মনে হয়েছে যে না, মেডিকেলে তো মানে আমি তো চান্স পাওয়ার মতো যোগ্য না, আমি হয়তো বা পাসই করতে পারি না। বাট এখনো যদি আমি ধরে থাকি যে না আমি এখনো মেডিকেলে চান্স পাইতে পারবো, তাহলে কিন্তু ভাই হবে না। একটু চিন্তা করা উচিত যে আসলে এখানে কত কম্পিটিশন, লাখের মতো পরীক্ষা দেয়, সেই ক্ষেত্রে আসলে আমাদের ন্যায় হচ্ছে 2000 বা 1500। সো ওইটার ক্ষেত্রে একটু বোঝা উচিত যে আসলে আমি এটার জন্য যোগ্য কিনা। সেম গেলস টু ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তো আসলে বুয়েট চুয়েট করে হয়তো বা তুমি প্রিপারেশন নিচ্ছিলা, বুয়েট চুয়েট করে তো তুমি পরীক্ষা দিতেই পারবা না। এখন তুমি আসলে সাস্ট, এমআইএসটি বা আইওটি তে ভর্তি পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা তোমার আছে কিনা, আর এখানে তুমি কি কি ভুল করছিলা, কোন কোন চ্যাপ্টারগুলো তুমি পড়ো নাই, এগুলো একটু অ্যানালাইসিস করা শুরু করবা যে আসলে কোন কোন জিনিস আসলে তোমার করা উচিত আর কোন কোন জিনিস করা উচিত না, এই আর কি। এরপরে আমরা যদি যাই, সেটা হচ্ছে আমাদের সবকিছু পড়াশোনার মেন্টালিটি রাখতে হবে। কারণ তুমি সেকেন্ড টাইমার ভাই, তুমি কাদের সাথে লড়াই করবা? ফার্স্ট টাইমারদের সাথে। নাকি তোমার পরীক্ষা আলাদা হবে? আলাদা হবে না তো, একই সাথে তো হবে। যেহেতু একই সাথে হবে, তোমার কিন্তু তাদেরকেও টপকাইতে হবে। এখন তাদের মধ্যে মেজরিটি দেখবে যে অনেকেই ভালো স্টুডেন্ট আছে, অনেক ভালো স্টুডেন্ট আছে যারা আসলে সবকিছু পড়ে আসছে। এখন তুমি যদি চিন্তা করে যে ভাই সেকেন্ড টাইমার হিসেবে আমি তো কোথাও চান্স পাই নাই, এখন যদি সাপোজ হচ্ছে সিলেবাসের 80 বা 90% কমপ্লিট করে যাইতে পারি, তাহলে তো মোর দেন এনাফ। এটা করলে কিন্তু ধরা খেয়ে যাবা। এটা করলে কি ধরা খেয়ে যাবে। এখন কোশ্চেন যতটা স্ট্যান্ডার্ড হচ্ছে, কঠিন হচ্ছে, এক্ষেত্রে কখন কোন জায়গা থেকে কোশ্চেন চলে আসে প্রেডিকশনও করা আসলে টাফ। সেই কারণে দেখা যাচ্ছে যে আসলে সবকিছু মোটামুটি পড়তে হবে। আর এখানে মানে তোমার কাছে সময় আছে, 1 বছর সময় আছে। তুমি মোটামুটি সবকিছু সম্পর্কে হালকা পাতলা হলেও জানো যে ফিজিক্সে কয়টা চ্যাপ্টার আছে, কেমিস্ট্রি কয়টা চ্যাপ্টার আছে, এইগুলো তো এটলিস্ট জানো, ঠিক আছে? সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 1 বছর যদি তুমি ভালো করে প্রিপারেশন নিতে পারো, 1 বছরের মধ্যে হয়তোবা 6 মাস তুমি আগে জিনিসগুলো পড়লা, বাকি 6 মাস বাকি জিনিসগুলো পড়লা, তাহলেও আমার কাছে মনে হয় যে খুব একটা সমস্যা হওয়ার কথা না। এখন বাকি যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো কিভাবে পড়বা? ওই চ্যাপ্টারগুলোর মাঝখানে সাপোজ তোমার কাছে আছে প্রথম যে 6 মাসটা, তুমি যেটা করবা সেটা হচ্ছে আগের যেগুলা বাকি আছে ওগুলা ফিল আপ করার চেষ্টা করবা আর কি। সো ওগুলোর জন্য দেখা যাচ্ছে তোমার হাতে আছে 6 মাস, হাতে আছে কত? 6 মাস। এখন তুমি চিন্তা করতে পারবা এই 6 মাসের মাঝখানে সাপোজ তুমি 10টা চ্যাপ্টার, আরো বেশি হইতে পারে, আমি 10টা চ্যাপ্টার দিয়ে চিন্তা করলাম, 10টা চ্যাপ্টার তুমি পড়ো নাই, কি করবে? করো নাই, 10টা চ্যাপ্টার পড়ো নাই। এখন তোমার মনে প্রশ্ন হইতে পারে যে ভাই এই 10টা চ্যাপ্টার কি আমি একদম ডিটেইলসে পড়া শুরু করব, নাকি জাস্ট আমি কোশ্চেন ব্যাংকটা সলভ করে যাব, কিংবা নাকি ওয়ান শট ক্লাসগুলো করব? আমার কাছে পার্সোনালি মনে হয় ডিটেইলস ক্লাস করা ডিটেইল সবকিছু আগে শেষ করা। এখন তোমার মনে হইতে পারে যে ভাই দেখেন এই 6 মাস তো আছে, এই 6 মাসের মাঝখানে সাপোজ আমার 20টা চ্যাপ্টার, সাপোজ আমি আরো একটু বেশি ধরলাম, 20টা চ্যাপ্টার আমার পড়তে হবে, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ মিলে সবগুলো ধরো সব 20টা চ্যাপ্টার পড়তে হবে। এখন এটা তো আমরা অ্যানালাইসিস করে ফেলছি, এটা আগে অ্যানালাইজ করে ফেলছি, এরপর আমরা এই ধাপে গেলাম। এখন এই 20টা চ্যাপ্টারের মাঝখানে, 20টা চ্যাপ্টারের মাঝখানে একটা কাজ করতে পারো, তুমি ওয়ান শট ক্লাস করে 6 মাসে 20টা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারো, ঠিক আছে? 20টা চ্যাপ্টার ওয়ান শট। এই ওয়ান শট করে তোমার এক তো তোমার বেসিক ক্লিয়ার হবে না, আর এইখান থেকে যদি কমন আসে, এক তো তোমার বেসিক ক্লিয়ার হবে না, এখান থেকে যদি কমন আসে তাহলে তুমি পারবা। কি আসলে যদি কমন আসে, ওই টাইপটা যদি কমন আসে, তাহলে তুমি হয়তো বা পারবা। ইভেন এটারও আসলে গ্যারান্টি নাই, কারণ তুমি কমন আসলেও দেখবা যে অনেক সময় একটা মানে কি বলবো, পেনিক খেয়ে যাওয়া। কারণ কি জানো, আমাদের ক্ষেত্রে যেটা হয়, এটা আমার ক্ষেত্রে যেটা হয় যে সাপোজ হচ্ছে আমাদের যে টার্ম ফাইনাল আছে, টার্ম ফাইনাল তো পরীক্ষা হয়, টার্ম ফাইনালের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কয়েকটা জিনিস কমন চলে আসে, মানে সেম টাইপের কোশ্চেন নিয়ে আসে আর কি। তাও দেখা যাচ্ছে ওটা মানে সলভ করতে যে অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, যেটা দেখা যাচ্ছে আমরা দুইজন ফ্রেন্ড মিলে বা একটা গ্রুপ স্টাডি করে কোনো একটা ম্যাথ সলভ করলাম, আমরা জানি যে এই কোশ্চেনটা আসবে কিংবা এই কোশ্চেনটা আসবে না, এমন কিছু একটা। পরীক্ষার হলে গেলাম, দেখলাম যে সেম কোশ্চেনটা চলে আসছে, তখন আমার পেনিক সবচেয়ে বেশি হয়, জানো? তখন আমার পেনিক অ্যাটাক শুরু হয়ে যায়। কেন? কারণ কি? কারণ এই সহজ কোশ্চেনটা সবাই দেখে আসছে, সবাই পারবে। আমার এই কোশ্চেনটাতে ক্যালকুলেশন যদি একটু ভুল হয়, আমি সবার থেকে পিছিয়ে যাবো। সো এইটার কারণে দেখা যাচ্ছে যে পরীক্ষার হলে আমি বুঝে ফেলছি যে না, আসলে আমার রেজাল্ট খারাপ হবে, ঠিক আছে?
এই সেম কাজটাই যদি আমাকে কমন কোশ্চেন না দিয়ে যদি আনকমন একটা কোশ্চেন দিত, আমি জানি যে এইটা আমার কাছে আনকমন মানে সবার কাছে আনকমন। এখানে যদি আমি কিছু একটা নাম্বার করতে পারি, কিছু একটা করে যদি এটাকে আমি সলভ করতে পারি, কিছু একটার জন্য যদি আমি একটু অ্যাপ্রোচ করতে পারি, এখান থেকে আমি যে পার্শিয়াল মার্কসটা পাবো এটা হয়তো বা তাদের সমান হবে বা তাদের চেয়ে বেশি হবে। সো এই কারণে আমি অলওয়েজ প্রেফার করি, যারা একটু ভালো করে পড়াশোনা করে তারা অলওয়েজ দেখবে যে প্রেফার করে যে প্রশ্ন যাতে কঠিন হয়, প্রশ্ন যাতে কি কঠিন হয়। সো এটাই কথা যে তুমি কমন আসছে দেখেই যে তুমি সলভ করতে পারবা এমন তো না। কারণ এখন তুমি যদি 25 ব্যাচের হও, 25 ব্যাচের যারা আগে যেসব মানে পরীক্ষা দিয়ে আসো, ওইখানেও দেখবে যে বেশিরভাগই কোশ্চেন ব্যাংকেরই ম্যাথ, তারপরেও তো পারো নাই, পারছো কি পারো নাই তো। তো যাই হোক, যেটা বললাম যে কমন আসলেই যে তুমি পারবে এমন না। সেক্ষেত্রে 20টা চ্যাপ্টার তুমি ওয়ান শট করে 6 মাসে তুমি শেষ করে ফেলছো, লাভ আছে কি তেমন কোনো আমি লাভ দেখি না। হয়তো এখানে একটু হলেও লাভ আছে। ধরো এখানে ধরো তোমার যে পাড়ার জিনিসটা ধরো হচ্ছে 0% থেকে 40% চলে গেছে। কত পার্সেন্ট? 40% চলে গেছে। এটা হইতে পারে, হাইস্ট গেলে হয়তো 40% হয়ে যেতে পারে। এটাও তো মেজরিটি কেসে হবে না। সো একটু করে কি লাভ আছে? এর চেয়ে রেদার তোমাকে যদি আমি বলি, তুমি কি করবা জানো? এই 20টা চ্যাপ্টার না পড়ে তুমি 10টা চ্যাপ্টার ডিটেইল পড়ো। কি করবা? 10টা চ্যাপ্টার ডিটেইল পড়ো। ডিটেইল মানে একদম ডিটেইলে তুমি একাডেমিক ক্লাস করবা। একাডেমিক ক্লাস করে নিজে একটু বইটা ঘাঁটবা যে কোন ম্যাথগুলো সলভ করা যেতে পারে। কোশ্চেন ব্যাংক ঘাঁটবা, টেস্ট পেপার ঘাঁটবা। এগুলা ঘেটে মোটামুটি এটা ধরো টেস্ট পেপার বাদ দাও, অনুশীলনী ম্যাথগুলো করে ফেলছো। তারপর তুমি কি করছো? অনুশীলনী বাদ দিয়ে আর কি আছে? কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো করে ফেলছো। দেখবা যে এটার কারণে যে বেসিকটা ক্লিয়ার হচ্ছে। তুমি ওই 10টা চ্যাপ্টার না হোক, ধরো 5টা চ্যাপ্টার বা 6টা চ্যাপ্টার যেখান থেকেই কোশ্চেন আসে তুমি পারবা। এট লিস্ট তুমি কি করবা? পার্শিয়াল মার্কসের জন্য যাইতে পারবা। ঠিক আছে? এটা বেটার না? দেখো এই 10টা তুমি কি করছো? 10টা হচ্ছে সলভ করছো। এখন তুমি দেখবা যে এই 10টা তুমি 5 মাসে শেষ করতে পারবা। আর 1 মাস সাপোজ হচ্ছে তুমি আর বাকি যে 10টা আছে ওটা তুমি ওয়ান শট করে ফেলছো। কি করছো? ওয়ান শট করে ফেলছো। সো ব্যাপারটা এইটা যে আমি চেষ্টা করব যত বেশি সংখ্যক চ্যাপ্টার আছে সেটা হচ্ছে একদম ডিটেইলডে করার, একদম বেসিক ক্লিয়ার রেখে করার। বাকি যদি সময় না থাকে, বাকি যদি সময় আমার হাতে না থাকে, তাহলে বাকি সময়টা আমি ওয়ান শট করব, মানে অ্যাটলিস্ট পাস করার জন্য বা কিংবা আসলে মোটামুটি আসলে গা ছেড়ে মোটামুটি বা বাঁচার জন্য আর কি। বুঝছো ব্যাপারটা? যতটা সম্ভব আমরা ডিটেইলে করার চেষ্টা করব। বাকিগুলো হয়তো আসলে আমরা কি করব, জাস্ট হচ্ছে পাশের জন্য চলে যাব। দেখবা যে এইখান থেকে যে বাকি যে 10% আছে, তুমি এখন বলো যে বাকি যে 10টা চ্যাপ্টার আছে ওটা যদি তুমি একটু অ্যানালাইসিস করে আনইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোতে বাকি 10টাতে রাখো, যেগুলো ওয়ান শট করবা, আর ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তুমি 10টা ডিটেইলসে করে ফেলছো, তাহলে বলা যায় না যে তুমি এখানে 50 থেকে 60% অনেক মানে সলভ করতে পারবা। এখানে যাবে বাকি যে 10টা থেকে দেখবা যে কোশ্চেনই আসবে, বাকি 10টা থেকে সাপোজ বেশি কোশ্চেনই আসলো না, তাহলে এইটা বেটার না? অবশ্যই এইটা বেটার। ইভেন এটা প্রুভেন। এটা কি? এটা প্রুভেন। সো ওয়ান শট ক্লাস করবা ঠিক আছে, বাট লাস্টের দিকে। এটা হয়তো বা প্র্যাকটিসের জন্য হইতে পারে কিংবা রিভিশনের জন্য হইতে পারে, বা লাস্টে দিয়ে তুমি কোনো একটা চ্যাপ্টার পড়ো নাই, এখন লাস্ট লাগাই কিছু না কিছু তো দেখতে হবে, তখন তুমি ওয়ান শট দেখতে পারো। বাট প্রথমেই ডিএস ক্লাস করা শুরু করে দিবা। ঠিক আছে? এই হচ্ছে কথা। আর সবকিছু পড়তে হবে কেন? কারণ তুমি ফার্স্ট টাইমারদের সাথে কি করতেছো? লড়াই করতে যাবা। এখন তোমার কাছে সময় আছে। তোমার কাছে যখন সময় আছে তখন তুমি সবকিছু পড়া এটলিস্ট মেন্টালিটিটা তৈরি করতে হবে। সবকিছু শেষ করতে পারো আর না পারো এটলিস্ট কি করতে হবে? ট্রাই করতে হবে। ঠিক আছে? এরপরে সেটা হচ্ছে আমাদের এখন থেকেই আবার কি করতে হবে? কোশ্চেন ব্যাংকটা হাতে নিতে হবে। কি নিতে হবে? কোশ্চেন ব্যাংকটা মাস্ট প্র্যাকটিস করতে হবে। তো যেটাই বললাম, যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, যা আমি ধরে নিলাম যে তুমি একদম মানে একদম একদম মন প্রাণ দিয়ে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, বাট তুমি কি প্রতিদিন বা 1 সপ্তাহে 1 দিন বা 2 সপ্তাহে 1 দিন বা মাসে 1 দিন করে আইইউটি, এমআইএসটি বা সাস্টের কোশ্চেন ব্যাংকগুলো দেখতে পারবা না? একটু কোশ্চেনগুলো দেখতে পারবা যে না আসলে আমি ভেক্টর চ্যাপ্টারটা পুরো পারি, ভেক্টর চ্যাপ্টার আসলে এখান থেকে কেমন কোশ্চেন আসে, কয়টা কোশ্চেন আসে ভাই? 10টা 20টা, হাইস্ট গেলে 20টা কোশ্চেন আসছে। সো এই 20টা কোশ্চেন কি তুমি দেখতে পারবা না? দেখবা যে খুবই ইজি অ্যাটলিস্ট দেখবা যে এমআইএসটি কোশ্চেনগুলো খুবই ইজি, সাস্টের কোশ্চেনগুলো ইজি, আইইউটি কোশ্চেনটা একটু কঠিন হতে পারে। ঠিক আছে? সো এই কঠিন কোশ্চেনগুলো একটু দেখলে তোমার দেখবে যে সহজ কোশ্চেনগুলো আরো সহজ লাগা শুরু করছে। অ্যাটলিস্ট মাসে একদিন কোশ্চেন ব্যাংকটা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা। এখন যারা ইঞ্জিনিয়ার প্রিপারেশন নেবা তারা তো এটা মাস্ট লাগবেই, যারা ভার্সিটি প্রিপারেশন নেবা তারাও একটু দেখার চেষ্টা করবা। ঠিক আছে? ওকে। এরপরে যেটা হচ্ছে আমাদের ম্যাথ প্লাস হচ্ছে থিওরি ডেইলি। আমি জানি না মানুষজন আসলে কেন এমন রুটিন তৈরি করে দেয় যে প্রথমে সাপোজ হচ্ছে এক মাস আমি ফিজিক্স পড়বো, সেকেন্ড মাস আমি হচ্ছে কেমিস্ট্রি পড়বো, কিংবা প্রথম দিন আমি আসলে ফিজিক্স পড়বো, সেকেন্ড দিন আমি কেমিস্ট্রি পড়বো। আমার কাছে এই জিনিসটা মানে একঘেয়েমি লাগে, টু বি অনেস্ট একঘেয়েমি লাগে, এগুলো আমার ভালো লাগে না। আমি কি করি জানো? আমি একদিন ফিজিক্স পড়বো, কেমিস্ট্রি পড়বো, ম্যাথ পড়বো, দরকার হলে অল্প অল্প করে পড়বো, বাট সবকিছু একদম মিক্স জগা খিচুড়ি আগে পড়বো। কারণ কি? কারণ একই জিনিস একদিন পড়তে পড়তে তোমার ইন্টারেস্ট যাবে, পরের দিন দেখবে যে ইন্টারেস্ট হারাই ফেলছো। এখন ওই কেমিস্ট্রি ধর ফিজিক্স পড়তেছো, কেমিস্ট্রি কি হলো, ম্যাথের কি হলো, এগুলো কি করবা? ওগুলো কি ফালাই রাখবা? না, ফালাই রাখবা। তুমি দেখা যাচ্ছে 1 মাস তুমি পুরোটা ফিজিক্স পড়ছো, সেকেন্ড মাসে যে তুমি তো ফিজিক্স ভুলেই যাবা। তো ওটা প্র্যাকটিস করতে হবে না? প্রতিদিন তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমার ম্যাথও লাগবে, তোমার থিওরি লাগবে। ম্যাথ থিওরি এই দুইটা কি করবা? প্রতিদিন ডেইলি একটু কম্বিনেশন করে পড়ার চেষ্টা করবা। ঠিক আছে? ওকে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে আমাদের মেজরিটি যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা থিওরি মাস্ট। কেমিস্ট্রির ক্ষেত্রে কি থিওরি মাস্ট? তুমি ইঞ্জিনিয়ারিং বলো, ভার্সিটি বলো, মেডিকেল বলো, সব জায়গায় কেমিস্ট্রি প্রিপারেশন সেম।
সব জায়গায় কেমিস্ট্রি প্রিপারেশন সেম, সব জায়গায় কেমিস্ট্রিতে থিওরিটিক্যাল জিনিসপাতি বেশি আসে। থিওরিটিক্যাল জিনিসপাতি বলতে যেখানে আমাদের মুখস্থ করতে হয়, ওই মুখস্থ জিনিসগুলো কিন্তু সবচেয়ে বেশি আসে। তুমি জানো কিনা জানি না, এখনো হয়তো বা এই ভুলেই আসো যে কেমিস্ট্রিতে আসলে ম্যাথমেটিক্যাল জিনিসপাতি আসে। ম্যাথমেটিক্যাল জিনিসপাতি পড়তে ভালো লাগে, থিওরিটিক্যাল জিনিসপাতি পড়তে ভালো লাগে না, বাট থিওরিটিক্যাল জিনিসপাতি কিন্তু আসে। থিওরিটিক্যাল বলতে আমি বোঝাচ্ছি যে ম্যাথমেটিক্যাল জিনিসপাতি, ম্যাথমেটিক্যাল না, মুখস্থের জিনিসপাতিগুলা, আকরিকের নামগুলা, সংকেতগুলা, তারপর হচ্ছে হয়তো বা বিক্রিয়াগুলা, কিংবা হয়তো বা এটা কেন হইছে, অত ডিগ্রি কেন হইছে, অত ডিগ্রি কেন হয় নাই, এই জিনিসগুলো কিন্তু একদম মুখস্থ করতে হয়। কি করতে হবে? মুখস্থ করতে হবে। আমি ট্রাস্ট মি, আমি তোমাকে একটা জিনিস বলি, প্রথমত কেমিস্ট্রিতে আমারও ভালো লাগতো না এই জিনিসগুলো মুখস্থ করতে, বাট যখনই একবার দুইবার করে একটা প্রিপারেশন বা রিভিশন স্ট্র্যাটেজি তৈরি করে ফেলবা যে এইটা আমি করতেছি, এই চ্যাপ্টারটা আমি পড়ে ফেলতেছি, পরে দেখবা যে এগুলো পড়তেই ভালো লাগে, কারণ এই জিনিসগুলো তুমি পারো। থিওরিক্যাল জিনিসগুলো একদম চোখ বুলে যাইতেই ভালো লাগে, ঠিক আছে, রিভিশন দিতেই ভালো লাগে, তখন আর ম্যাথ করতে ভালো লাগবে না, ঠিক আছে। অ্যাটলিস্ট ট্রাই করো যে এই থিওরিক্যাল জিনিসগুলো যাতে তুমি ভালো করে পারো। ওকে, এরপর হচ্ছে আমাদের এক্সাম স্ট্র্যাটেজি। এক্সাম স্ট্র্যাটেজি বলতে কি বোঝাচ্ছি? এক্সাম স্ট্র্যাটেজি বলতে হচ্ছে একটা এক বছর মতো সময় আছে, এক বছর কিছু একটা হিউজ টাইম। এই হিউজ টাইমের মাঝখানে তুমি যদি নিজে অ্যাটেম্প নিয়ে পড়তে যাও না, তাহলে হবে না। তুমি যে কোনো একটা অফলাইন কিংবা অনলাইনের সেকেন্ড টাইমের ব্যাচে ভর্তি হয়ে যাবা, যেখানে তোমার একটা রেগুলার এক্সাম, রেগুলার বলতে আমি বুঝাচ্ছি যে সপ্তাহে একদিন, সপ্তাহে 2 দিন, সপ্তাহে 3 দিন এমন এক্সাম নেওয়ার একটা সিস্টেম আছে, যেখানে তুমি এক্সাম দেওয়ার আগে অ্যাটলিস্ট তুমি পড়তেছো, এটা যাতে এনশিওর করো, ঠিক আছে। সো এইটা এনশিওর করার জন্য তোমাকে একটা ভালো একটা রুটিন তৈরি করতে হবে। এইখানে আমার কাছে মনে হয় না যে তুমি এক বছর একটা ভালো একটা রুটিন তৈরি করতে পারবা। এটা হচ্ছে বড় জোর একটা যে কোনো একটা অনলাইন ব্যাচ, অফলাইন ব্যাচ, যেখানে যেখানে একটা সুন্দর একটা রুটিন তৈরি করে তোমাকে এক্সাম নিবে, তোমাকে আসলে প্রেসার দিবে পড়ার জন্য, ওইখানে ভর্তি হয়ে যাওয়া উচিত, ঠিক আছে। ওকে, সো এক্সাম স্ট্র্যাটেজি রাখতে হবে অবশ্যই। এরপরে এরর নোটবুক, এত বছর ধরে এতক্ষণ ধরে ধরো সাপোজ এর আগের বছরে ভালো করে প্রিপারেশন নিছিলে, এখন অনেক ধরনের ভুল হয়েছে, অনেক ধরনের কোশ্চেন ভুল হয়েছে, বাদ দাও, ওইগুলো সব বাদ দিলাম। এখন নতুন করে পড়াশোনা যেটা করতেছো, ওইখানে যেখানে প্র্যাকটিস করতে যায় যেই ম্যাথগুলো ভুল যাচ্ছে, যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট ভুল যাচ্ছে, যে ম্যাথগুলো কঠিন আছে, যে ম্যাথগুলো অনেক কঠিন ওইটা পারতেছো না, ওইটা বাদ দিলাম। কিন্তু যে ম্যাথটা তুমি পারার কথা, যে ম্যাথটা কোশ্চেন ব্যাংকের ম্যাথ, ওই ম্যাথটা যদি তুমি না পারো, তাহলে ওইটাকে কি করবা? নোট করবা। নোটে কি রাখবা? ওইটাকে লিখে রাখবা যে এরর নোটবুক, ঠিক আছে। কি করবা? এটা আমাদের ভুল গেছে, ওই ভুলগুলা কি করবা? পরীক্ষার আগে দিয়ে বারবার প্রিপারেশন নিবা। পরীক্ষার আগে দিয়ে কেন, প্রতিদিন রাতে বসে দেখবা যে এরর আমার কোন কোন ম্যাথে যায় ভুল গেছিল, ঠিক আছে। এই তো। এরপরে লাস্টলি সেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া কম্পারিজন কমাও। সোশ্যাল মিডিয়া কমাইতে হবে। সোশ্যাল মিডিয়া তুমি, আমি যদি তোমাকে বলি যে সোশ্যাল মিডিয়া ডিঅ্যাক্টিভেট করে দাও, এটা আসলে সম্ভব না। এই যমুনা মানে 2026 সালে এসে তুমি সোশ্যাল মিডিয়া ছাড়া থাকতেই পারবা না। আর যেটা করতে পারবা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কমাইতে পারবা। কি করতে পারবা? সোশ্যাল মিডিয়া কমাইতে পারবা। আর কম্পারিজন যেটা আছে যে আমার পাশের ফ্রেন্ড আজ বুয়েটে চান্স পাইছে, মেডিকেলে চান্স পাইছে, ভাই এট দি এন্ড কিচ্ছু ম্যাটার করে না, কিচ্ছু ম্যাটার করে না। তুমি কোন জায়গায় যাচ্ছ সেটাই ম্যাটার করে, তুমি সুখী কিনা সেটাই ম্যাটার করে। তোমার একটা সিট লাগবে, তোমার একটা কি লাগবে? সিট লাগবে। তোমার কি 10টা সিট লাগবে? 1000টা সিট লাগবে? সো বাকিদের কথা করে চিন্তা কি লাভ? তোমাকে জাস্ট তোমার সাথে ফাইট করে জাস্ট একটা সিট কনফার্ম করতে হবে। যে কোনো জায়গায় গিয়ে একটা সিট কনফার্ম করতে হবে। সো অত কিছু চিন্তা করার দরকার নাই। মানে আমরা যে বলি না যে এট দি এন্ড তো আমিও ডিপ্রেশনে ভাই। আমি তোমাদেরকে পড়াচ্ছি, যত ধরনের মানে কি বলতেছি, মোটিভেশন দিচ্ছি, বাট আমিও তো ডিপ্রেশনে। এখন আমার হচ্ছে বুয়েট গ্রাজুয়েশন প্রায় শেষের দিকে। এখনো আমার টেনশন করতে হবে যে না আসলে বিসিএস প্রিপারেশন নিব, নাকি সরকারি চাকরির প্রিপারেশন নিব, নাকি বাইরে যাব। সো এই টেনশনটা সবারই হচ্ছে ভাই। সো তুমি, আমি বুয়েটে পড়তেছি, তুমি আসলে সেকেন্ড টাইমার, মানে ডাজেন্ট ম্যাটার, মানে তুমি যে প্রাইভেট ভার্সিটি পড়ো ডাজেন্ট ম্যাটার ভাই, একই জিনিস। সবাইকে দিন শেষে ওই চাকরির কথাই চিন্তা করতে হবে, ঠিক আছে। একদম চাকরি তোমাকে দিয়ে দিবে না, হয়তোবা একটা আলাদা একটা ফেসিলিটিস পাচ্ছি আমরা বা পাবো হয়তোবা, কিন্তু এটা আসলে মানে দিন শেষে ম্যাটার করে না। আসলে দিন শেষে ম্যাটার করে যে তুমি আসলে কোথায় গেছো, ঠিক আছে, কোথায় গেছো, এটাই এইটুকুই আর কি। সো খুব একটা মোটিভেশন দেওয়ার আসলে তেমন কিছু নেই। অবশ্যই তোমার এখানে মানে খারাপ লাগবেই, সেকেন্ড টাইমার হিসেবে তোমার আসলে অনেকের থেকে অনেক কথা শুনতে হইতে পারে, অনেক মানে কি বলবো, একদম রুড ভাবে তোমার সাথে কথা বলবে, এগুলো মেনে নিতে হবে। সেটা মেনে নেওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে, সোশ্যাল মিডিয়া একটু হলেও কমাই দিতে হবে। কি করতে হবে? একটু না, অনেকটাই কমাই দিতে হবে। সো আরেকটা জিনিস বললাম, যে আমাদের তো দেখতেই পাচ্ছ আমাদের হালকুড়ি ইঞ্জিনিয়ারিং যে সেকেন্ড টাইমার ব্যাচ আছে, সো ওইখানে কিন্তু আমাদের এই ৩টা জিনিসেরই কিন্তু আসলে আমাদের কোশ্চেন ব্যাংকগুলো এটলিস্ট তোমাকে সলভ করে দেওয়া আছে। এর পাশাপাশি আমাদের ম্যাটেরিয়ালস হিসাবে এদের কোশ্চেন ব্যাংকগুলো দেওয়া আছে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকগুলো দেওয়া আছে। তারপর এখানে তুমি এক্সাম দিতে পারবে, এমসিকিউ এক্সাম দিতে পারবা। সো পার্সোনালি মনে হয় যে এটলিস্ট তুমি যদি একটা রুটিন করো, যেখানে আসলে সপ্তাহে একদিন তুমি ইঞ্জিনিয়ারিং এর জিনিসপাতিগুলো দেখবা, হয়তোবা তুমি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, ওইটা হিসাব করে বললাম যে হয়তোবা রাতে একদিন তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলো এটলিস্ট দেখে গেলা, কি করলা, দেখে গেলা স্যার পড়াচ্ছে, ওটা দেখবা যে বেশিরভাগই জিনিস যে ভার্সিটির সাথে মিলে যাচ্ছে। অ্যাটলিস্ট এমআইএসটি সাস্টের ক্ষেত্রে দেখবা যে বেশিরভাগ জিনিস ভার্সিটির সাথে মিলে যাচ্ছে। সো এটাতে আমার মনে হয় না কোনো ক্ষতি আছে। আর যারা ইঞ্জিনিয়ারিং পড়তেই চাও, তাদের জন্য এটা মাস্ট, একদম কি মাস্ট, এই হচ্ছে কথা। সো মোটামুটি আমাদের কমেন্টের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। সো লিংক থেকে তুমি চাইলে আমাদের এইখানের ডেমো ক্লাসগুলো দেখতে পারো। সো ডেমো ক্লাসগুলো দেখে যদি তোমার মনে হয় যে না আমাদের এনরোল করা উচিত, তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে আমাদের 1 বছর সময়ের মাঝখানে
এটা তোমার আসলে মাস্ট এনরোল করার মতো একটা কোর্স আর কি, ঠিক আছে? এই তো। সো এর বাইরেও আমাদের সেকেন্ড টাইমের প্রিপারেশন নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কিংবা কোনো কোয়েরিজ থাকে তাহলে একটু করতে পারো, কমেন্টে করতে পারো। ইনশাআল্লাহ আমি সবগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এই তো। সো আসসালামু আলাইকুম সবাইকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।